প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। ইদানিং পত্র পত্রিকার পাতায় বা টেলিভিশন খুললেই কিশোর অপরাধ, কিশোর গ্যাংয়ের নানা রকমের খবর পাওয়া যাচ্ছে। এবং এই গ্যাং, কিশোর গ্যাং, যারা বয়সে নাম শুনে বুঝতে পারছেন বয়সে কিশোর, মানে 18-র নিচে বয়স, তারা বেশিরভাগেরই হয়তো পিছনে থেকে কোনো বড় ভাই তাদেরকে নেতৃত্ব দেন, ইয়ে করেন, কিন্তু সামনে কিশোররাই নেতৃত্বে থাকে এবং তারা নানা রকমের অপরাধ, খুন থেকে শুরু করে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ছিনতাই, মাদক ব্যবসা, মাদক ব্যবহার, সব ধরনের কাজেই জড়িয়ে যাচ্ছে এই কিশোর অপরাধীরা। এবং 2017 সালে উত্তরার একটি ঘটনা থেকে কিশোর গ্যাংয়ের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তারপরে পুলিশ, র্যাব নানাভাবে চেষ্টা করেছে, অনেককে গ্রেপ্তার করেছে, কিন্তু কিশোর অপরাধীদের গ্রেপ্তার করার পরের প্রক্রিয়াটাও কিছু আইনি বাধ্যবাধকতা আছে। তাদেরকে কিভাবে রাখা হবে, তাদের কোন আদালতে বিচার হবে, রায় হওয়ার পরে তাদেরকে কোথায় রাখা হবে, মানে নর্মাল কারাগারে তাদের রাখা যাবে না, অনেকগুলো বিষয় আছে। কিন্তু লক্ষণ দেখে মনে হচ্ছে ঠিক কোনোভাবেই সরকারের নানা রকমের চেষ্টা সত্ত্বেও কিশোর অপরাধীরা ঠিক পুরোপুরি তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আসলে কিশোর হোক আর যেই হোক, একবার অপরাধে জড়িয়ে গেলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা কঠিন। কিন্তু এই বয়সে, যাদের বয়স 18-র নিচে সবাইকে পরিবারের কঠোর অনুশাসনে থাকার কথা, তারা কিভাবে এই অপরাধের চক্রে জড়িয়ে গেল বা জড়িয়ে যাচ্ছে, সেটা আসলে আমাদের ভাবার বিষয়। এই গত 1.5 বছর কোভিডের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই সময়েও কি কিশোর গ্যাংয়ের তৎপরতা বা উৎপাত আরেকটু বেড়েছে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে এই কিশোররা যারা, তারা নিশ্চয়ই আমাদের কারো না কারো সন্তান, আমাদের কারো ভাই, ছোট ভাই। ফলে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে তাদেরকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে সমাজে কাজে লাগানো যায়, কারণ তাদের সামনে বিশাল সম্ভাবনা পড়ে আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায় কীভাবে, সে নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে যারা যুক্ত হবেন আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সাবেক সভাপতি এমরানুল হক চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা এই কিশোর অপরাধ শব্দটা, আসলে অপরাধ বললেই এক ধরনের ক্রিমিনাল ব্যাপার হয়, কিন্তু আমরা চাই যে এই কিশোর অপরাধীকে যেন তাদের এই ভুল জায়গা থেকে ফিরিয়ে, মূলধারায় ফিরিয়ে তাদের শিক্ষা এবং দক্ষতা তৈরি করে তারা যেন জনসম্পদে পরিণত হতে পারে, সেদিকে আমাদের আলোচনাটা আমরা আজকে রাখতে চাই। তবুও যা হয়েছে, কেউ যদি অপরাধ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে কোনো না কোনো মাত্রায়, সেটাও শাস্তি মাফ করার কোনো সুযোগ নেই। আমরা আলোচনাটা শুরু করতে চাই এমরানুল হক চৌধুরী, আপনাকে দিয়ে। আপনি দীর্ঘদিন শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন। আপনার পরিসংখ্যান বা বাস্তবতা কি বাংলাদেশে এই মুহূর্তে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং, যেই কথাগুলো আমরা শুনি বা নানা রকমের লাইকি, টিকটক, আমরা নানা রকমের ট্র্যাপের কথা শুনি আর কি, যাতে আমাদের এই মানে শিশুরা জড়িয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে একটু শুরুটা শুনি যে বাংলাদেশে এখন কি অবস্থা, আসলে এই অপরাধের ধরনটা কেমন? জনাব এমরানুল হক চৌধুরী, জি একটু আনমিউট করে নেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, এবার শুনতে পাচ্ছি, প্লিজ। জি 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 কিশোর অপরাধ যেটা বলছেন, আপনি প্রথমে বলছেন যে অপরাধ কিশোরের সঙ্গে অপরাধ, শিশুর সঙ্গে অপরাধ, এটা আসলে যায় না, কিন্তু ঘটনাটা তো করতেছে অপরাধের মতো। এবং তার মানে হলো এদের পিছনে এদেরকে করায়, এরা নিজেরা করে না এবং অথবা বাধ্য হয়, অথবা একটা পরিবেশ তাদেরকে উদ্বুদ্ধ করে। আমি উদ্বুদ্ধ শব্দটা বললাম এ কারণে যে এখানে আকর্ষণ করে, এই অপরাধের এই জগৎটা কিন্তু বেশ আকর্ষণ করে এবং তাদেরকে একটা অন্য ধরনের চমক দেয়। আপনি কিশোর যেটা বয়স বললেন, এটা কিন্তু তাদের হলো আপনার সবকিছুর দিকে উৎসাহী, তারা তারা সব সময় কিউরিসিয়াস থাকে, একটু জানতে চায়, তারা তারা আপনার সামনের দিকে যেতে চায়, তারা দৃঢ় চেতা থাকে। দৃঢ় চেতা বলতে খুব পজিটিভ সেন্সে বলতে পারছে না, তারা সাহস করে অনেক কিছু করার জন্য। এটা তাদের বয়সেরই বয়সন্ধিকাল। শিশুর থেকেই আপনার কিশোরে আসে। কিশোরের ডেফিনেশন নিয়ে তো অনেক বিতর্কই আছে আমাদের দেশে। আপনার ইন্টারন্যাশনাল এক ধরনের কিশোরের সংজ্ঞা, আমাদের দেশে কিশোরের অথবা ইয়ুথ এবং চিলড্রেনের এক ধরনের সংজ্ঞা এই জায়গাগুলোতে। তো আমরা যেটা বলছি, আপনি যেটা জানতে চাইছেন প্রথমে, সে বাংলাদেশের অবস্থা কি। বাংলাদেশে কিশোর গ্যাং যেটা বলছে, এটা অনেক পরিসংখ্যানে আসছে, আমরা সবাই জানি যে বাংলাদেশের ঢাকা শহরেই
পুলিশ বলছে যে প্রায় 50 আপনার গ্যাং আছে এবং প্রত্যেকটা থানা অন এভারেজ 3-4টা করে গ্যাং। এই এই গ্যাং গুলো কিন্তু তাদের এলাকা ভিত্তিক কাজ করে, প্রধানত এলাকা ভিত্তিক কাজ করে। তাদের নেতৃত্ব থাকে, তারা 10-15 জন থেকে 20 জনের দল থাকে। আমরা যদি চট্টগ্রাম শহর ধরি, চট্টগ্রামে আমি আলাপ দেখেছি যে এই আপনার কমিশনারদেরকে, কাউন্সিলরদেরকে কথা বলে দেখি, তারা বলে যে কিশোর গ্যাংকে আমরাই ভয় পাই, আমরা চিনি না তাদের, তারা চিনতে পারি না আমাদের, এরকম তাদের অবস্থা। তারা আমি জানতে চাইলাম যে না চেনাটাও তো আপনার এক ধরনের বিরাট লিমিটেশন, যেখানে আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করার কথা। তো তারা বলছে এটা আপনার গডফাদারদের ইতেই হবে, আপনার সময় জানি, এবং এখানে পলিটিক্যাল ইও আছে। এবং চট্টগ্রাম শহরের কথা বললো, আপনার প্রায় 80-র উপরে 85টার মতো আপনার কিশোর গ্যাং ওখানে আছে, এবং ওখানে কিছু সেফ হ্যাভেনই আছে। এবং বলছে পুলিশ ওখানে যায় না। আপনি উত্তরার ঘটনার আগে আপনার বাংলাদেশে কিশোর গ্যাংয়ের এই জিনিসটা বেশি সামনে আসে নাই। বরগুনাতে যেই ঘটনাটা হলো আপনার রিফাত হত্যা, এটা কিশোরদের দ্বারা হয়েছে। রিফাত হত্যা এই বিষয়টা, এটা কিশোর গ্যাংদের যখন লিঙ্ক করা হলো, আসলে সবাই কিশোর, এবং শাস্তিতেও দেখলাম যে 11-12 জনের মতো আপনার কিশোরকে আমাদের আদালত শাস্তি দিয়েছে। তো চট্টগ্রাম শহরে একই অবস্থা। রাজশাহীতে একটু অন্যরকম দেখলাম, এখানে বোধহয় আপনার আইন শৃঙ্খলা বাহিনী একটা অনেক ধরপাকড় করেছে এই কোভিডের মধ্যেই, কিন্তু অনেক ধরপাকড় করেছে 2020 সাল থেকে, এবং অনেককে ধরপাকড় করে আপনার জেলে রেখেছে, অনেককে ছেড়ে দিয়েছে। সেই হিসেবে বাংলাদেশের প্রত্যেক ইদানিং কিন্তু আপনি গতকালকে পরশু আপনার চাঁপাইনবাবগঞ্জের ঘটনা জানলাম, ওখানে কিশোর গ্যাংয়ের আপনার নিজেদের মধ্যে মারামারি এবং ইয়ে করা। তো সেই জন্য আমরা যেটা বলছি, কিশোর গ্যাং বিষয়টা বেশ বিস্তার লাভ করছে। এবং আপনি শুরুতে যেটা বলছিলেন যে এটা যেন কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না, আসলে কি আমরা কোনো বন্ধ করার জন্য পর্যাপ্ত প্রচেষ্টা চালিয়েছি কিনা, এটাই আমাদের প্রশ্ন। কারণ এই বিষয়টা চলে আসছে সমাজ থেকে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে আপনার আপনার যুবক। এখন এই জায়গাটায় আপনার সমাজের দায়িত্ব কি ছিল, পরিবারের কি দায়িত্ব ছিল, কোন অর্থনৈতিক স্তরের আপনার কিশোররা এই গ্যাঙ্গে জড়াচ্ছে, এবং এখানে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক যে চিত্র, এখানে অপরাধ এবং অর্থনৈতিক যে ব্যাপারটা আছে, এই জায়গাটা এখানে ইনফ্লুয়েন্স করছে আপনার কিশোরদেরকে আপনার এই গ্যাং আকারে চলার জন্য, এবং তাদেরকে আবার রক্ষা করা। যখন তারা একটা ঘটনা ঘটায় প্রকাশ্যে চলে আসে, ধরা পড়ার ব্যাপার থাকে, শাস্তির ব্যাপার থাকে, সেই জায়গাটা তাদেরকে আপনার নিরাপত্তা দেওয়া, আপনার সুযোগ করে দেওয়া, তারা যেন বেরিয়ে আসতে পারে। এই জায়গাগুলা তার মানে হলো যে এগুলো বড় ধরনের কোনো কিশোর গ্যাং ধরে, কোনো কিশোর গ্যাঙ্গিং যে প্রক্রিয়া, এটাকে বন্ধ করার জন্য কোনো তেমন আমরা প্রক্রিয়া দেখিনি। শাস্তির জায়গাটা আমরা খুবই কনফিউজিং। জুভেনাইল ইয়েতে লিমিটেড শাস্তি দেওয়ার বলা আছে। অনেক শিশু, কিন্তু কিশোর এখন যারা ধরা পড়তেছে, অনেক দেখবেন যে কিশোরের বাইরে, ওরা ইয়ত হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, এরকমও আছে। আবার কিছু শিশু আছে, এমন আছে 12 বছরের শিশু পর্যন্ত আপনার যদিও কিশোরের সংজ্ঞায় পড়ে। এবং 12 বছরের শিশু কি বুঝে, সে তার হাতে যদি একটা আগ্নেয়াস্ত্র দেওয়া হয়, সাথে অনেক ঘটনা করতে পারে। আমার মনে হয় এখানে বাংলাদেশের এটা বিস্তার ঘটছে, যেটা খুব আতঙ্কের ব্যাপার। কিন্তু সাথে সাথে আমি এটাও মনে করি যে এই বিষয়টা আপনার দমনযোগ্য, এটাকে আপনার 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 সীমিত করা যাবে, একেবারে নির্মূল করা না গেলেও এখানে সমাজকে এগিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে, বিশেষ করে রাজনৈতিক দলকে বলবো কিশোরদেরকে সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও ব্যবহার না করা। কারণ কি, এখান থেকে তারা অনেক সময় পাঠটা নিয়ে যায় যে প্রতিপক্ষকে একটা দলন নিপীড়ন, এগুলো দলন নিপীড়নের মধ্যে তারা এখন অস্ত্র নিয়ে করে। এটাই হলো রাজনীতিতে, হয়তো বা প্রকাশ্যে অস্ত্র নিয়ে করতেছে না একটা কিশোর, আপনার প্রসেশনে যাচ্ছে, আপনার স্লোগান দিচ্ছে, একটু ইটপাটকেল ছুটছে, কিন্তু এর থেকে যখন সে একটু অন্যদের এই আপনার বিগ ব্রাদার, বড় ভাইদের নজরে চলে আসে, তখন তারা অস্ত্র হাতে পেয়ে যায়, এবং যখনই ধরা পড়ে তখন আবার তারা উন্মুক্ত থাকে। সেই বিষয়ে বলবো আমি, এটা খুব প্রসার লাভ করছে। আবার এটার কে আপনার দমন করার তেমন কার্যকর প্রক্রিয়া এখনো আরম্ভ হয়নি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সেই দমন করার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব পরের ধাপে। অধ্যাপক ডক্টর জিয়া রহমান,
আপনারা তো ক্রিমিনোলজি আপনারা মানে একাডেমিক ভাবেই আপনারা দেখেন এবং ক্লাসরুমে পড়ান, কিন্তু শিশু বা কিশোর এদের এই শিশুর সাথে অপরাধ বা কিশোরের সাথে অপরাধ এই শব্দগুলো আসলে একসাথে মেলাতেই আমাদের আসলে খারাপ লাগে। কিন্তু মানে মনস্তত্ত্বটা কি আসলে, কিভাবে একটা শিশু ধরেন, যেমন এমরান আক্তার বলছিলেন যে 12 বছর বয়সী অপরাধীও পাওয়া যাচ্ছে, তো 12 বছর বয়সের একজনের বিবেচনা বোধটা তৈরি হয় কিভাবে, অপরাধটা বুঝে কিভাবে, মানে আমি ঠিক মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করেছি আপনার কাছ থেকে যে আপনারা আসলে মানে একাডেমিক ইয়েতে আপনারা কিভাবে এই শিশু অপরাধ বা কিশোর অপরাধকে আপনারা ব্র্যাকেট বন্দি করেন। থ্যাংক ইউ প্রভাস, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি একটু একটা ইনফরমেশন দিচ্ছি আমি যে আমি এই গ্যাং কালচারের উপর আমার বর্তমানে একটা গবেষণা চলমান। যেটা আপনি প্রথমে বলেছেন এটা একদম পারফেক্টলি আপনি বলেছেন যে আসলে আমরা কিন্তু বাংলা পরিমার্জনা করেছি কিশোর অপরাধ, কিন্তু সারা পৃথিবী এটাকে জুভিনাইল ডেলিনকুয়েন্সি বলা হয় বা ইয়থ সাবকালচার বলা হয়, কখনোই কিন্তু তাদেরকে ইয়থ ক্রিমিনাল বলা হয় না। আপনি খেয়াল করে দেখবেন ওখানে কিন্তু ক্রিমিনাল বলা হয় না। এখন আমরা দুর্ভাগ্যক্রমে এটাকে দীর্ঘদিন যাবৎ এটাকে কিশোর অপরাধ বলছি, সেই জায়গায় এটা কিন্তু ক্রিমিনোলজিতে বলা হয় যে ক্রাইম ভার্সেস ডেভিয়েন্ট বিহেভিয়ার। এখন ডেভিয়েন্ট বিহেভিয়ারটা হচ্ছে আপনি নর্মস, আপনার যে মূল্যবোধ আছে, আপনার যে প্রথা আছে, আপনার যে একটা সমাজের চলাফেরা ওয়ে অফ লাইফ আছে, তার থেকে যখন কোনো একটা ছেলে বা মেয়ে সে যখন সেই জায়গা থেকে সরে আসে সেটাকেই বলা হয় বিচ্যুতি। এখন ডেফিনেটলি এরপরে তার আমরা মানে ক্রাইম কাকে বলবো, আমি যখন দেখবো আমার যেই আমার আইন আছে সেই আইন অনুযায়ী যদি সেই আইনের ব্যত্যয় ঘটায়। এখন যেহেতু 18 বছর পর্যন্ত আমরা কিশোর ধরি, আসলে 18 বছরের ছেলে পেলে যত অন্যায় করুক সেটা কিন্তু আলটিমেটলি জুভিনাইল জাস্টিসের মধ্যে পড়বে। এটা কিন্তু আসলে জুভিনাইল কোর্টে সেটা বিচার হবে এবং তারপরে তার কিন্তু স্বাভাবিক সাজা হবে না, তাকে কিন্তু জুভিনাইল কারেকশন সেন্টারে যে কারেকশন করানো, এটাই হচ্ছে আমাদের দেশের আইন। সারা পৃথিবীতে কম বেশি বয়সের হেরফের হয়, কোথাও 16 বছর, কোথাও 18 বছর, কোথাও আরেকটু বেশি, কিন্তু আলটিমেটলি, এবং এটা আপনি যে কথা কারেক্টলি বলেছেন, আমাদের ইমরান সাহেব যে কথাটি বলেছেন, আপনার সেই রবীন্দ্রনাথের সেই ছোট গল্প 12-13 বছরের মতো বালাই পৃথিবীতে নেই। তো এটা কিন্তু আপনার মানে সাইকোলজিক্যালি এই বয়সটা কিন্তু খুব ভালনারেবল বয়স, যে বয়স সন্ধিকাল যেটাকে আমরা বলি। তার মানে এই বয়সটা যদি আপনি একটা ছেলে বা মেয়েকে আপনি যদি একটা ফাউন্ডেশন দিতে না পারেন, তাহলে কিন্তু তার এই বিচ্যুতিমূলক আচরণ এটা ঘটবেই। তার মানে হচ্ছে যে আপনার এই ফাউন্ডেশনের সময় আপনাকে ধরেই নিতে হবে যে এই যে ট্রানজিশনাল ফেজ একটা ছেলে বা মেয়ে, তার যেই বয়সের যে অ্যাডাল্টহুড হওয়ার যে একটা ট্রানজিশন, এই ট্রানজিশন সময় যদি আপনার প্যারেন্টিং ঠিক মতো না হয়, আপনার যদি তার চরিত্র গঠন, সামাজিকীকরণ, এগুলোকে যদি আপনি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এগুলো জায়গায় যদি আপনি না আপনি খুব সিরিয়াসলি মানে এটাকে দেখভাল করতে পারেন, তখন এই বিচ্যুতি হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আপনি ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে আধুনিক সময়ের যে গ্যাং কালচার, বিশেষ করে কিশোরদের মধ্যে, এটা শুরু হয়েছে ইংল্যান্ডে, এবং সেটা আর্লি একেবারে প্রাথমিক যে শিল্পায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, তারই কিন্তু একটা অফশুট বা মানে একটা বাই প্রোডাক্ট। তার মানে হচ্ছে এই নগরায়ন শিল্পায়নের প্রভাবে সমাজের মধ্যে যে সমস্ত অনুশাসন যেটা আপনাকে চরিত্র গঠনে, সামাজিকীকরণে সাহায্য করে, সেটা আলগা হয়ে যায়। এটা একেবারে ধ্রুব সত্য, মানে আমি এটার কোনো অল্টারনেটিভ নাই। এই একই প্রক্রিয়ায় আপনার ইউনাইটেড স্টেটসেও কিন্তু আপনি যখন 1880s 1920s এই পুরো টাইমটা যখন তাদের নেশন বিল্ডিং শুরু হয়েছে, ট্রান্সফরমেশন শুরু হয়েছে, তখন কিন্তু তাদের সেখানেও গ্যাং কালচারের ব্যাপারটা হয়েছে। এবং আপনার 1920s শিকাগো শহরে 1000 গ্যাংয়ের অস্তিত্ব ছিল। তার মানে আমি যে কথাটা বারবার বলছি গত 8-10 বছর ধরে, যে আমরা যে একটা দ্রুত বর্ধনশীল সমাজ, একটা দ্রুত পরিবর্তনশীল সমাজের মধ্যে যাচ্ছি, যেখানে প্রথমত নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, আমাদের বিশ্বায়ন এসে গেছে, এবং একইভাবে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ঢুকছি। ফলে এই সব কিছু মিলিয়ে আমাদের যে পুরাতন সমাজের যে অনুশাসন ব্যবস্থা, যেই সামাজিকীকরণের সোর্স গুলো ছিল, পরিবার, স্কুল, আপনার কমিউনিটি লেভেলের অ্যাক্টিভিটিস,
স্পোর্টস, এই প্রত্যেকটা জায়গায়, যেটা 1969 সালে ট্রাভিস হার্শি বলে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, তিনি এই এই তত্ত্বটা দিয়েছিলেন যে চারটি প্রধান বিষয়বস্তু যদি একজন কিশোরের মধ্যে যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সে ডেভিয়েন্ট বিহেভিয়ার যাবে। একটি হচ্ছে, বলা হচ্ছে যে অ্যাটাচমেন্ট, অর্থাৎ পরিবারের সদস্যের সাথে যে বন্ডিংটা, সে অ্যাটাচমেন্ট। নাম্বার 2 বলছেন যে মানে ইনভলভমেন্ট হচ্ছে ভালো কাজের সাথে ইনভলভমেন্ট। আপনি ভালো কাজ, পজিটিভ কাজ, যেমন খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলো শুধু যদি আপনি না থাকেন তাহলে আপনার এক ধরনের সমস্যা হবে। থার্ড হচ্ছে যে আপনার কমিটমেন্ট, আপনার নেশন বিল্ডিং বা আপনার যেই আপনার মানে প্যাট্রিয়টিজম, বা আপনার সামনে একটা গোল রাখা, ভালো কাজ করা, বা নৈতিকতার জায়গা থেকে। এবং ফোর্থ নাম্বার হচ্ছে বিলিফ সিস্টেম, যে আমি বিশ্বাস করি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে সদা সত্য কথা বলিবে। এই যে যে আমাদেরকে শিখিয়েছে, এইটা যখন ভেঙে যায়, আপনি যখন বিশ্বাস করছেন না লেখাপড়া করলে আপনি গাড়ি ঘোড়া একটা ক্যাপিটালিস্ট নোশন, কিন্তু আপনাকে একটা মূল্যবোধ, যে এটা বিলিফ সিস্টেম, যে আপনি যদি ভালো লেখাপড়া করেন, আপনি যদি সবসময় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি বড় হতে পারবেন। এখন যখনই এই জিনিসগুলো এখন একটা ছেলে বা মেয়ের মধ্যে ঢুকে যায় যে এগুলোর কোনো প্রয়োজন নাই, এখন আপনি যদি প্রত্যেকটা জিনিস, এটা 1970 সালে আপনার ট্রাভিস আসছে, আপনি প্রত্যেকটা জিনিস আপনি আমাদের গ্যাংদের মধ্যে যদি দেখেন, তাহলে কিন্তু এটা দেখা যায়। তবে একটা বড় পার্থক্য আছে, যে আমরা আগে যেই জায়গায় বাস করছি, আমাদের সমাজ আরো বেশি কমপ্লেক্স হয়ে গেছে। এখন এই যে টেকনোলজির, বিশেষ করে আপনার যে সোশ্যাল মিডিয়া, মানে এটা আসলে প্রভাস সত্যিকার অর্থে, আমি গত কয়েকদিন যাবত যেহেতু আমি লিটারেচার রিভিউ করছি, মাঝে মাঝে আমার মনে হয় যে আমরা আসলে একটা খেলাধুলা করছি। আপনি এই একদিকে ফেসবুক দিয়েছেন, একদিকে ইউটিউব দিয়েছেন, আর একদিকে আপনার যদি ফলোয়ার বাড়ে, আপনার পোস্ট করা, আপনাকে একদম একটা মনোজগৎ, আপনার টোটালি একটা অবসেশনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি ইউটিউবের মধ্যে নানা ধরনের জিনিস করছেন, আপনার ফলোয়ার বাড়লে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি পর্নোগ্রাফি আসছে কোত্থেকে, আপনি খেয়াল করে দেখেন আধুনিক সমাজ ব্যবস্থা। তা আপনি কিভাবে এটা নিয়ন্ত্রণ করব? আমি কথার কথা বলছি। তার মানে এই যে ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন আস্তে রেখেছে, যার মূল বিষয় হচ্ছে বাণিজ্য। এটা আর একটা কারণ। তাহলে আমি বলবো যে একটা হচ্ছে ম্যাক্রো লেভেলের ভেরিয়েবল, যেটা আমি বলছি যে আমাদের একদম বিশ্বায়ন, আমাদের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে ফিলসফি, সেটা যেমন আমাদেরকে ইন্ডিউস করার ফলে আমাদের পরিবারের মধ্যেও কিন্তু, এবং একই সাথে পিতামাতা, এটা সব জায়গায় ছিল, পিতামাতা এখন এটা বাস্তবতা, দুজনই এখন কাজ করছে, দুজনই চাকরি করছে, তারকে সংসার চালাতে হবে, তার বাড়ি ভাড়া দিতে হবে, তাহলে কি তার ছেলে মেয়েকে, কিন্তু এটা কিন্তু মানে একদম ম্যাচিউর ফেজে পুঁজিবাদী সমাজ দেখবেন যে একটা অল্টারনেটিভ ইনস্টিটিউশন ডেভেলপ করে ফেলেছে। এখন আপনি তো অল্টারনেটিভ ইনস্টিটিউশন এখন একটা আর্লি ফেজে আছি, আমার যেহেতু অল্টারনেটিভ ফেজ নাই, আমার পরিবারের থেকেও আমি কোনো পাচ্ছি না, তাহলে আমি কিভাবে যাব? কিন্তু আর একটা লাইন বলে শেষ করছি, অনেকক্ষণ সময় নিচ্ছি যেহেতু, আমি আর একটা লাইন বলে শেষ করছি, যে আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যতই আমরা ফ্ল্যাট লেভেলে এই গ্যাং কালচার নিয়ে কথা বলি, এই গ্যাং কালচারের কিন্তু অদ্ভুত একটা মনস্তত্ব আছে। আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে দেখবেন যে এমন গ্যাং আছে যেটাতে একেবারে আপনার, যেমন হেল অ্যাঞ্জেলস মোটর বাইক, আপনি দেখবেন বিখ্যাত, সারা পৃথিবীতে শাখা আছে, এবং এখানে পিএইচডি করা ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আছে। তার মানে আমরা বলছি যে একটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট গ্রুপ বা যারা উচ্চ শ্রেণীর, তাদের মধ্যে গ্যাং কালচার। আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে ওয়ার্কিং ক্লাস বা নিম্ন শ্রেণীর, যেটা আমাদের দেশে খুবই বেশি ইনফেক্টেড হয়েছে। এখন সেই জায়গাটায় আমরা যত দেখেন, আর একটা আইরনি বলি, সেই আইরনিটা হচ্ছে বা প্যারাডক্স, যেটা আমি বলছি, আমরা খুব সুন্দর করে এখানে টকশো করি, আমরা বলি যে পরিবারের এটা শেষ হয়ে গেছে, পরিবারের অ্যাপিল নাই, কিন্তু এটা অ্যাবসলিউটলি একটা মধ্যবিত্তের কনসেপ্ট। কারণ আপনি যেই, এটা শহীদ ভাই বলতে পারবেন, কারণ আমি ওর সাথে আগেও একদিন কথা বলেছি। এখন এই যে আমাদের যে সমস্ত লোয়ার ক্লাস বা ওয়ার্কিং ক্লাসের পিপুলের ছেলে মেয়েরা যারা এগুলোতে ইনভলভ হচ্ছে, তারা তো জন্মের পরে, দুর্ভাগ্যক্রমে তাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আঘাতের বিষয় নাই, তাদের তো জন্মের পরেই তারা দেখছেন যে তার পারিবারিক কোনো আবহই তাদের, ইদার তাদের পরিবারের কোনো বিচ্ছেদ, ম্যাচ সেপারেশন, না হলে তাদের কোনো একাধিক বিয়ে,
তার মানে কি আপনার একটা বড় মৌলিক সমস্যা কিন্তু আপনার এই যে এই সামাজিক অসমতা এবং এই শ্রেণীর আলোচনা, এই শ্রেণীর আলোচনাটাও যদি আপনি না আনেন, তাহলে আপনি একটা কিশোর অপরাধ করছে বাড়িধারা, গুলশান, বনানী বা আরেকটু ভালো জায়গার ছেলে পেলে যারা হয়তো ওয়েস্টার্ন একটা আপনার ওইটারে কি বলে একটা ফ্যান্টাসির থেকে তারা এটার মধ্যে ঢুকে যাচ্ছে, বা কোনো ডিএসএল ইয়া বা এসবের মধ্য দিয়ে তারা এক ধরনের স্বপ্ন দেখছে, সেটা এক ধরনের। আর একটা হচ্ছে যে একেবারে নিম্ন শ্রেণীর, তার মানে এদের আপনি দেখবেন যে যেটা একদম ক্লাসিক উদাহরণ, তাদের ড্রপ আউট রেট হাই, তারা স্কুল শেষ করতে পারছে না, তাদের তো একদম পরিবারের কোনো স্ট্রাকচারই নাই, এবং তাদের যেই এলাকা তাদের রিক্রিয়েশন, আপনি দেখেন তাদের মানুষ হিসেবে তো আপনার রিক্রিয়েশনের ব্যবস্থা করতে, তাদের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নেই। এবং এই জায়গাটা কিন্তু ইউকের বা যেই থিওরিস্টরা, তাত্ত্বিকরা এটা নিয়ে ব্যাখ্যা করেছেন, তারা কিন্তু এক পর্যায়ে বলেছেন যে এইটা হচ্ছে সমাজের প্রতি এক ধরনের প্রতিবাদ। এটা অ্যানাদার স্কুল, যদিও আমরা এটা নিয়ে আলোচনা করছি না, আমাদের এখানে যেহেতু একাডেমিক আলোচনাটা এত বেশি হয়নি, তাদের সঙ্গে একটা স্কুল ডেভেলপ করেছে যে এটি হচ্ছে সোসাইটির এগেনস্টে তাদের একটা প্রতিবাদ, যে তারা এই মানে এই সমাজে তারা জি জি নিগৃহীত এবং নিগৃহীত হতে চায়, খুব ইনডাইরেক্ট। কিন্তু আমরা যদি বলি তাহলে আপনি দেখবেন যে আমাদের এই যে এটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা, আমরা এখানে যত কথাই বলি রাষ্ট্র বা সমাজের ব্যাপার থেকে, এটা হয়তো এটা কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে, এটা আমাদের মাথায় রেখে এখন থেকে যদি আমরা কাজ করতে হবে। শুরু না করি তাহলে জি কিন্তু আমরা জি অনেক পিছিয়ে যাব। জি, অধ্যাপক জিয়া রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একাডেমিক অ্যাঙ্গেল থেকে খুব ভালো করে বিষয়টি বিশ্লেষণ করেছেন। আমি একটু সাবেক আইজিপি শহীদুল হকের কাছে যাচ্ছি। আমরা জানি যে সবাই যখন বলে দমন করার ইত্যাদি ইত্যাদি সব কিছু দায়িত্বটা কিন্তু পুলিশের উপর পড়ে, যে কিশোর অপরাধ বেড়ে গেল কেন, দোষ পুলিশের, কিশোর অপরাধ দমন করা যাচ্ছে না কেন, দোষ পুলিশের। কিন্তু আবার পুলিশের দিক থেকেও তারাও, যেমন এখনকার যিনি আইজিপি তিনিও একটি অনুষ্ঠানে বলেছেন যে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কিশোর অপরাধীদের, কারণ তাদের সাথে আপনি সাধারণ অপরাধীদের মতো আচরণ করতে পারবেন না। কিশোর অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তাদের সাথে আচরণটা একটু অন্যরকম করতে হবে, তাদের হাত করা পড়ানো যাবে না, বিশেষ আদালতে মামলা হবে, রায় হলে বিশেষ জায়গায় নেওয়া হবে। সব মিলিয়ে এটা আসলে সত্যি সত্যি পুলিশের জন্য কতটা চ্যালেঞ্জ, বা সেখানে এই যে কিশোর অপরাধ বেড়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো দায় সত্যি আছে কিনা বা গাফিলতি আছে কিনা? আপনাকে ধন্যবাদ। দুজন বিজ্ঞ আলোচক অনেক কথা। আসলে সব ক্ষেত্রেই কিন্তু পুলিশের ইনভলভমেন্ট আছে। পুলিশ কোনো তার থেকে কোনো সেক্টর থেকে দায় এড়াতে পারে না, সব জায়গায় পুলিশ আছে। আপনাদের ভাইব্রেশন হচ্ছে কেন আছে? কিন্তু ভাইব্রেশন হচ্ছে কথা বলে, ইকো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইকো হচ্ছে। ইকোটা কেন হচ্ছে দেখেন তো, এটা কমাই দিতে পারেন কিনা? এখন পুলিশের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, এবং সব চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ এগিয়ে যাচ্ছে, মানুষকে নিরাপত্তা দিচ্ছে, জননিরাপত্তা নিশ্চিত করছে, জনশৃঙ্খলা নিশ্চিত করছে, এবং সমাজের কাঠামোকে ধরে রাখছে। দেশে যদি আইন না থাকতো, পুলিশ না থাকতো, সমাজ ব্যবস্থা ভেঙে যেত, আমি নিরাপদে থাকতে পারতাম না, নিরাপদে ঘুমাতে পারতাম না, এটা অবস্থা। অনেক সময় আমি বলি যে অনেক সময় বাতাসের মধ্যে থেকে অক্সিজেনের অস্তিত্ব আমরা পর্যন্ত বুঝি না। ঠিক একই, যে পুলিশ না থাকলে তখন আমরা বলতাম যে পুলিশ কি দরকার, পুলিশ কাজ করছে সব ক্ষেত্রে। এখন এই যে আপনার গ্যাং কাজ, কিশোর অপরাধ, এটা তো একটা আইনের ভাষা, যেটা বলা হয়েছে জুভেনাইল ডেলিনকুয়েন্ট বা ডেলিনকুয়েন্সি। এটা চিলড্রেন অ্যাক্ট 97 দেখেন 74-এ কম্প্রিহেন্সিভ একটি অত্যন্ত আধুনিক, তৎকালীন একটা আধুনিক মানে বিশ্বমানের একটা আইন করেছিল, দি চিলড্রেন অ্যাক্ট 1974। এটা পরবর্তীতে 2013 সংশোধন হলো, এবং 2018-তে কিছু সংশোধন হয়েছে। 2013-তে যেটা সবচেয়ে বড় হয়েছে, 1974 ছিল 16 বছর পর্যন্ত শিশু, আর 2013-তে বলছে 18 বছর পর্যন্ত শিশু বলা হয়েছে। এখন শিশু বা কিশোর যারা থাকে, তারা তো আবেগ দ্বারা চালিত হয়, তাদের আপনার মেচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং খুব কম থাকে, তারা কোনো কাজের পরিণতিতে কি হবে সেই উপলব্ধি কিন্তু তারা নাই। তাদের মধ্যে অ্যাডভেঞ্চার কাজ করে, তাদের মধ্যে আবেগ কাজ করে, তাদের মধ্যে তারুণ্য আছে সেটা কাজ করে, যার কারণে তারা অনেক সময় অনেক অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এখন এই যে গ্যাং, এটা তো একটা দৃশ্যমান একটা এন্টিটি,
দৃশ্যমান এন্ট্রি যেটা থাকে সেটা মোকাবেলা করা পুলিশ আইন শৃঙ্খলার পক্ষে অনেক সহজ এবং সমাজের পক্ষেও সহজ। কিন্তু যেহেতু এরা চিলড্রেন, তাদেরকে অত্যন্ত একটা সফটলি হ্যান্ডেল করতে হয় এবং এখন তাকে ধরেই যদি আমি জেল হাজতে ঢুকাই, সেটা কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন রকম হবে, তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হবে। এই জন্য আইনে চিলড্রেন অ্যাক্টে কিন্তু তাদেরকে ব্যবহারের ব্যাপারে, তাদের সাথে আচরণের ব্যাপারে, তাদেরকে ডিলিং ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কতগুলি নির্দেশনা আইনে আছে, সেগুলি কিন্তু প্রয়োগ করতে হয়, পুলিশকেও করতে হয়, আদালতকেও করতে হয়। এখন মেইনলি যে কারেকশনাল সেন্টার যেগুলি আছে, তাদের এখানে একটা মুখ্য ভূমিকা থাকে এই সমস্ত ডেলিনকুয়েন্টে আপনাকে সঠিক পথে নিয়ে আসা, তাদের কারেকশন করা এবং তাদেরকে প্রবেশন অফিসার থাকে, সে অফিসারের মাধ্যমে তাদের সাইকোলজিক্যাল চেঞ্জ করা, কাউন্সেলিং করে সাইকোলজি চেঞ্জ করা। কিন্তু এখানে কিন্তু অনেক ব্যত্যয় আছে, আমি যেটা মনে করি সেটা কিন্তু হচ্ছে না। আমাদের দেশে চিলড্রেন অ্যাক্টের অনুযায়ী যে আপনার কিশোর অপরাধ সংশোধনাগার বা কিশোর উন্নয়ন সংস্থা, যেটাই মাত্র 3টা আছে, একটা আছে টঙ্গীতে, একটা আছে যশোরে, আর একটা কিশোরী সংশোধনাগার, যেটা কিশোরী, এটা ইসা আছে আপনার গাজীপুরে। কিন্তু এদের যে অবস্থা, কিছুদিন আগে দেখেন না একাধিকবার সেখানে বিদ্রোহের ঘটনা ঘটেছে। জি, হ্যাঁ, কর্তৃপক্ষ পিটিয়ে ফেলছে। এদের আমরা খাবার দিছে, খাবার এদের কিছু মাসে 2,000 টাকা খাওয়া খাওয়া সমস্ত কিছু, কাপড় চোপড়, আপনার সাবান কিছু আছে, সবকিছু মাসে 2,000 টাকা। ডেইলি খাবারে খরচ পড়ে 52, 3 বেলা। 3 বেলা 52 টাকা খাবার খেলে তো ওরা বিদ্রোহ করবে না কেন? ওদের নাই ডাক্তার, নাই না কাউন্সিলিং করার লোকজন, নাই তাদের কোনো প্রবেশন অফিসার, ওটা তো জেলখানার চেয়ে খারাপ। কাজে এইগুলি আমি বুঝি না, বাংলাদেশে যেখানে বাজেট 6 লক্ষ টাকার বাজেট, সেখানে এই যে 3টা মাত্র উন্নয়ন কেন্দ্র, উন্নয়ন, কৃষি উন্নয়ন সংস্থা, 3টা মাত্র, এর তো থাকা উচিত অন্তত 20টা, তাই না? গেটার দৃষ্টিগুলিতে থাকা উচিত, সেখানেও নাই। তাই সরকারের যে সংশ্লিষ্ট সংস্থা, এইগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করেন কিনা আমি জানি না। কিশোর গ্যাং এগুলো তো ভিজিবল এন্টিটি, এগুলো তো এরিয়া ভিত্তিক কিশোর গ্যাং গড়ে ওঠে। এদেরকে এলাকার যারা গণ্যমান্য লোক আছে বা কমিউনিটি লিডার আছে, এদের মাধ্যমে জনপ্রতিনিধি আছে, এদের সহায়তায় পুলিশ কিন্তু এদেরকে আইডেন্টিফাই করতে পারে। যেগুলি আপনার গ্রুপে সোশ্যাল মিডিয়ার মধ্যে করে সৃষ্টি করে, কিন্তু তাদের গতিবিধি, চাল চলন, এক জায়গায় হওয়া, আড্ডা মারা, এগুলি কিন্তু ভিজিবল। এগুলি চিহ্নিত করে এদের প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর মাধ্যমে এদেরকে কাউন্সিলিং করা, এদের নিয়ে বসা, এদেরকে বোঝানো যে তোমরা যেগুলি করতেছো যে অপরাধ এবং সেগুলি করলে তোমার জীবনে কত বড় ক্ষতি, সেগুলি তারপর সবাই যদি মিলে তাদেরকে অভিভাবক বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার, সবাই মিলে কাউন্সিলিং, এটা হলো মেইন কাজ। কাউন্সিলিং করে আমি বিশ্বাস, কাউন্সিলিং করলে এদের যদি আনকেয়ার না দেওয়া হয়, এদেরকে যদি কন্ট্রোলের মধ্যে রাখা হয়, কাউন্সিলিং মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু অনেক কমে যাবে। যখনই তারা আইডেন্টিফাই হয়ে যাবে, যখনই পুলিশের খাতায় তাদের নামগুলি চলে আসবে, তখন এমনি কিন্তু তারা সতর্ক হবে যে এটা কিন্তু আমাদের জেনে ফেলছে, আমাদের আড্ডা করা যায়, কিছু করা যাবে না। এবং তার সাথে যদি এলাকার লোক, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, তারা যদি ভিজিলেন্ট থাকে, তাহলে এগুলি কমানো কোনো ব্যাপার না। আর যেগুলি সীমা লঙ্ঘন করে ফেলে, যেগুলি ড্রাগের সাথে সম্পৃক্ত হয়ে যায়, অপরাধ করে ফেলে, তাদের জন্য তো জুভেনাইল জাস্টিস সিস্টেম, কোর্ট আছেই, সেটা তো তারা করবে। আমি বলছি যে পুলিশ কোর্ট কাছারি মামলা হওয়ার আগে যে প্রোঅ্যাক্টিভ পুলিশিং, এইগুলি হলো এখন জরুরি, এগুলি করা দরকার। এগুলি পুলিশের অতিরিক্ত দায়িত্ব পুলিশ মনে করতে পারে, কিন্তু পুলিশের অতিরিক্ত দায়িত্ব মনে করলে কিন্তু এগুলি তাদের একটা আমি মনে করি একটা প্রধান, একটা ফান্ডামেন্টাল একটা দায়িত্ব। তাদের এইটা করলে তাদের অনেক ভবিষ্যতে অনেক দায়িত্ব কমে যাবে তখন কাজটা। হ্যাঁ, আমি যে কমিউনিটি পুলিশিং করেছি সেখানে জানে, সেখানে কিন্তু প্রোঅ্যাক্টিভ পুলিশিং যেটা বা প্রবলেম সলভিং পুলিশিং, আমার এটা সমস্যা, কিছু গ্যাংরা হয়েছে, ওদের ওদের সাথে বসতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের সমস্যাগুলো দেখতে হবে, ওদের তো একটা স্পেস দিতে হবে, তাদের আবেগের ভেন্টিলেশনের জন্য, তাদের রিক্রিয়েশনের জন্য, তাদের
বাড়তি মনোবিকাশের জন্য এগুলি একটা সুযোগ সৃষ্টি করতে হবে। এটা তো সরকার যতটুকু করবে, কিন্তু বিভিন্ন সংস্থা, কমিউনিটি, এলাকার লোক, বিভিন্ন লোক, জনপ্রতিনিধি তারাও তো তাদের সামর্থ্যের মধ্যে করতে পারে। আমি সবসময় এই পুলিশিং কে আমি করে আসছি, আর পুলিশিং এর প্রতি আমার আস্থা আছে, এবং এইগুলি যদি পুলিশ শুরু করে তাহলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবে, ফিডব্যাক পাবে। জনগণ কিন্তু পুলিশের সাথে কাজ করতে চায়, জনগণ এগিয়ে আসবে, এবং কোনো অভিভাবকই চায় না তার ছেলেটা অপরাধে জড়িয়ে যাক, তার ছেলেটা জেল জুলুম খারাপ, এটা কোনো অভিভাবকই চায় না। কিন্তু পুলিশকে যদি পুলিশকে তাদের পাশে পায় এবং পুলিশ যদি সেগুলি কাজ করে, তাহলে কিন্তু তারা একটা স্বস্তি নিঃশ্বাস পাবে, তারা কিন্তু এগিয়ে আসবে। এটা আমার বিশ্বাস, আমি দেখেছি, বাস্তব দেখেছি। সেই কাজগুলি করতে হবে। আর এদের যেটা বলে কারেকশনের জন্য যে ব্যবস্থা সরকারি ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে, এটা ডেভেলপ করতে হবে। এখানে বাজেট বাড়াইতে হবে, এখানে লজিস্টিক্স বাড়াইতে হবে, জনবল বাড়াইতে হবে, এখানে চিকিৎসক বাড়াইতে হবে, মনোবিজ্ঞানী বাড়াইতে হবে, কাউন্সিলিং করার জন্য যে কাউন্সিলর তাদের বাড়াইতে হবে, এদের অ্যাকোমোডেশনের ভালো ব্যবস্থা রাখতে হবে, এদের রিক্রিয়েশন ব্যবস্থা রাখতে হবে, এদের পুষ্টিকর খাবার দাবার ব্যবস্থা করতে হবে। এখানে বাজেট যা আছে তার 5-10 গুণ করে কোনো ব্যাপার না। আর এই ধরনের প্রতিষ্ঠান আরো বেশি বাড়াইতে হবে। আর সার্টিফাইড প্রতিষ্ঠানগুলি সরকার না করুক, কোন ব্যক্তি পর্যায়ে যদি কেউ সার্টিফাইড ইনস্টিটিউট করতে চায় এবং বিধি নীতিমালা মেনে তাদেরকেও এনকারেজ করতে হবে। এইভাবে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি সরকার এবং জনগণ এগিয়ে আসে, পুলিশ এগিয়ে আসে, তাহলে এটা বাংলা হিপ্পি আন্দোলনের মতো হবে না। এটা দমন করা, নিয়ন্ত্রণ করা কঠিন হবে না। জি, সেদিকে যাওয়া উচিত আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে আছি, বিরতির পর অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত ওনার বক্তব্য শুনবো বিরতির থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম কিশোর অপরাধ নিয়ে। আসলে কিশোরের সাথে অপরাধ শব্দটি ব্যবহার করতে আমার নিজেরই যতবার বলছি ততবারই খারাপ লাগছে। অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, এই যে খারাপ লাগছে বলছি, এখানে কিন্তু একটা খুবই একটা আমরা টার্নিং পয়েন্ট বলতে পারি যে কিশোর অপরাধী যারা, তারা এই ভবিষ্যতে কি বড় অপরাধী হবে, নাকি সমাজের মূলধারায় এসে সমাজের কাজে লাগবে, শিক্ষিত হবে, দক্ষ হবে, কাজ করবে। এই জায়গাটা কিন্তু খুবই মানে ভাইটাল এই অংশটা। যেমন শহীদুল হক যেটা বলছিলেন যে কিশোর অপরাধীদের নর্মালি তাদেরকে কারাগারে না পাঠিয়ে বিশেষ উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়, কিন্তু সেই উন্নয়ন কেন্দ্র বাংলাদেশে 3টা আছে। সেগুলোর পরিবেশ, খাবার দাবারের মান, সেখানকার ব্যয়, কাউন্সিলিং যারা করার কথা, ডাক্তার, তাদের খুবই অপ্রতুল। ফলে সেখানে আসলে কিশোররা সংশোধন হওয়ার সুযোগ খুব একটা পায় না, বরং তারা ভবিষ্যতে আরও বড় অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই যে খুব টার্নিং পয়েন্টটা, এই জায়গাতে আসলে আমাদের করণীয় কি, বা আমাদের ভুলটা কোথায়, দায়টা কোথায়? ধন্যবাদ। আমি একটু শুরুতে ভূমিকাটা বলি। জাতিসংঘের শিশু অধিকার সনদে বাংলাদেশ পক্ষভুক্ত রাষ্ট্র। ফলে বাংলাদেশে যে শিশু আইন ছিল প্রচলিত 1974 সালের আইন, এটিকে যুগোপযোগী করে 2013 সালে নতুন করে শিশু আইন প্রণয়ন করা হয়। এই আইনই মূলত শিশু উন্নয়ন কেন্দ্রের যে বিধানটি, যেটি আপনি বললেন, সেটির বিধান করা হয়েছে। এবং এখানে শিশুদের উন্নয়নের জন্য আরো কতগুলো বিধান আমাদের আইনে আছে। তার মধ্যে জাতীয় পর্যায়ে আছে শিশু কল্যাণ বোর্ড, জেলা পর্যায়ে জেলা শিশু কল্যাণ বোর্ড, এবং উপজেলা পর্যায়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে। কতগুলো শিশু উন্নয়ন কেন্দ্রের বিধান করা হয়েছে, যেগুলোতে মূলত আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়া শিশু, তাদের যদি শিশু আদালত কর্তৃক তাদের উপর যদি তাদের অপরাধ প্রমাণিত হয়, সেক্ষেত্রে যদি শাস্তি আরোপ করা হয়, সেক্ষেত্রে তাদের সেই শিশু উন্নয়ন কেন্দ্রে, এবং যদি মামলাটি এমন ধরনের হয় যে তার বিচার কার্য চলাকালীন সময় শিশুকে জামিন প্রদানের সুযোগ থাকে না, সেক্ষেত্রে তাকে এই শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আইনে বিধান আছে। যদি কোনো শিশু আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, অর্থাৎ যদি কোনো সে অপরাধ করে ফেলে, তখন যখন একজন পুলিশ কর্মকর্তা তাকে আদালতের সামনে উপস্থাপন করবে, তখন আদালতের প্রথম দায়িত্ব হচ্ছে এটি দেখা যে এই শিশুটি এই অপরাধের কারণে তাকে জামিনে দেওয়া যায় কিনা। প্রথম কাজ হচ্ছে তাকে
তার জামিন প্রদান করা। যদি তার অপরাধের ধরনটি এমন হয়, সেটি মারাত্মক ধরনের হত্যা, খুন, ধর্ষণ এ ধরনের যদি হয়, সেক্ষেত্রে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো যেতে পারে। এবং যদি তার কোনো কারণে শাস্তি হয়, আমরা জানি আমাদের আইনে 9 বছরের নিচে যদি কোনো শিশু কোনো অপরাধ করে, তাহলে তার এই কাজটি, অপরাধ হচ্ছে সেই কাজ যাকে আইন বলছে যে এটি অপরাধ। অর্থাৎ আইন যদি কোনো কাজকে অপরাধ বলে তাহলেই সেটি অপরাধ। আইন যদি না বলে যে এটি অপরাধ নয়, তাহলে অপরাধ নয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে পরে ধারণাটি পরিষ্কার হবে। 1980 সালে আমাদের যৌতুক নিরোধক আইন প্রণীত হলো। তার আগেও কিন্তু আমাদের সমাজে যৌতুকের প্রচলন ছিল, কিন্তু 80-র আগে যদি যৌতুককে এটি একটি অপরাধ হিসেবে ডিক্লেয়ার করা না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি অপরাধ নয়। আমাদের সংবিধানও এই কথা বলেছে যে অপরাধ হিসেবে আইন কর্তৃক স্বীকৃত না হলে তাহলে সেটি অপরাধ নয়। এখন কোনো এক শিশু যদি আইনে স্বীকৃত কোনো একটি কাজ করে যেটিকে অপরাধ বলা হচ্ছে, তাহলে প্রথমে 9 বছরের নিচে হলে তার এই কাজটি কোনোভাবেই অপরাধ বলে গণ্য হবে না। 9 বছরের ঊর্ধ্বে থেকে 2013 আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত হচ্ছে শিশু। সুতরাং 9 থেকে 18 এই সময়কালীন সময়ে কোনো শিশু যদি কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকে, তাহলে প্রথমে তাকে আদালতের সামনে যখন হাজির করা হয়, তাকে জামিনের ব্যবস্থা করতে হবে। যদি এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হয়, এরকম অপরাধে যদি ওই শিশু জড়িত হয়, তখন তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা যাবে। এবং শিশু যদি তার অপরাধ প্রমাণিত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে তার সাজা সর্বোচ্চ 10 বছর, যদি সে যাবজ্জীবন কারাদণ্ড এবং যেটিতে মৃত্যুদণ্ড আছে এ ধরনের কোন অপরাধ করে, তাহলে তার 10 বছর সর্বোচ্চ কারাদণ্ড, অন্যান্য 3 বছর, এবং অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে তার 3 বছরের কারাদণ্ডের আইনে বিধান আছে। এখন এই শিশু যাকে আমরা একটি উন্নয়ন কেন্দ্রে পাঠাচ্ছি তার কারেকশনের জন্য, তার সংশোধনের জন্য, সেক্ষেত্রে এই উন্নয়ন কেন্দ্রের পরিবেশ যদি এমন হয় যে সেখানে গিয়ে তার যে উন্নয়নের কথা বলা হয়েছিল, যে পরিবেশ সে তার এই অপরাধমূলক প্রবণতা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হতে পারে, সেই পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আপনি যে কথাটি বললেন, নিঃসন্দেহে সেই শিশু ভবিষ্যতে আবার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়বে। আমাদের রাষ্ট্র কিন্তু শিশুরা যাতে ভবিষ্যতে যে শিশু অপরাধের সাথে জড়িয়ে গেছে সেই শিশুদের যাতে পুনরায় জড়িয়ে না যায়, তার জন্য কিন্তু পর্যাপ্ত আইনি ব্যবস্থা, আইনি সুরক্ষা রেখেছে। এবং সেই আইনি সুরক্ষার মধ্যে বিচার পূর্ববর্তী অর্থাৎ তদন্তকালীন সময় এবং বিচার পরবর্তী, এই দুই সময়ে কিন্তু তাদের আইনি সুরক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল প্রশ্নটি হচ্ছে বাস্তবায়নের। আমরা যারা শিশুদের নিয়ে কাজ করছি বিভিন্ন স্তরে, বিভিন্ন সেক্টরে, যেমন ধরুন আইনজীবীরা তারা কাজ করছেন, বিচারকরা কাজ করছেন, পুলিশ কাজ করছেন, শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা কাজ করছেন, প্রবেশন কর্মকর্তারা কাজ করছেন, শিশু কল্যাণ বোর্ডের যারা সাথে জড়িত আছেন তারা কাজ করছেন। তারা যদি আমরা আমাদের যে দায়িত্বটুকু আছে আইনগতভাবে সেটিকে যথাযথভাবে পালন করি, তবে নিশ্চয়ই এই যে অপরাধমূলক প্রবণতা শিশুদের মধ্যে তৈরি হচ্ছে, যে অপরাধের সাথে ইতিমধ্যে জড়িয়ে গেছে তার ক্ষেত্রে, এবং যে সকল শিশু এখনো অপরাধের সাথে জড়িয়ে যায়নি কিন্তু জড়িয়ে পড়বার সম্ভাবনা আছে, আমি মনে করি যে সেক্ষেত্রে এই প্রবণতার হারটি কমে আসবে। অর্থাৎ যার যার জায়গা থেকে আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। সেক্ষেত্রে ধরুন শুরুতেই বলি, জাতীয় পর্যায়ে আছে আমাদের শিশু কল্যাণ বোর্ড, তাদের প্রতি 6 মাসে একটা করে সভা হওয়ার কথা আছে, সেখানে একটা প্রতিবেদন আসার কথা আছে যে সারা দেশে যে অপরাধগুলো হচ্ছে সেগুলো দেখা এবং সেগুলো পর্যালোচনা করা, সেগুলো কিভাবে কমিয়ে আনা যায় সেদিকে লক্ষ্য রাখা। তারপরে জেলা পর্যায়ে কমিটি আছে, উপজেলা পর্যায়ে আছে, আমাদের যারা প্রবেশন কর্মকর্তা আছেন তাদের কিন্তু এই শিশু অধিকার রক্ষায় আইনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া শিশু অথবা আইনের সংস্পর্শে যিনি এসেছেন, অর্থাৎ যিনি কোনো না কোনো ভাবে ভিকটিম হয়েছেন, তিনিও কিন্তু আইনের সংস্পর্শে এসেছেন, অথবা যিনি কোনো না কোনো ভাবে আদালতে কোনো একটি অপরাধের কারণে একজন শিশুকে যাকে সাক্ষ্য প্রদান করতে হচ্ছে, তিনিও কিন্তু আইনের
সংস্পর্শে চলে আসছেন। এই যে 3 শ্রেণীর যারা শিশু আছে তাদের দেখভাল করবার ক্ষেত্রে কিন্তু প্রবেশন কর্মকর্তার দায়িত্ব সর্বাধিক। তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে পালন করে তাহলে কিন্তু এই সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের সংখ্যা আমি মনে করি কমে কমিয়ে আনা যাবে, সম্ভব হবে। অপরাধ প্রবণতা কমে যাবে। জি জি, জনাব অমিত দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আমি জানি যে আপনার আরেকটি ব্যস্ততা আছে, আপনি যাওয়ার আগে ছোট্ট করে একটু আপনার কাছে, যে আমরা একটা বিরতিতে যাব, তো আপনার কাছে ছোট্ট করে জেনে রাখি, এই যে এখন আমাদের যে ইন্টারনেট সর্বগ্রাসী সবার হাতে হাতে, বিশেষ করে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এখন কিন্তু অভিভাবকরা বাধ্য হয়ে শিশুদের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিতে হয়েছে, কারণ তার ক্লাসটা হয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে। কিন্তু সেই ক্লাসের সাথে স্মার্ট ডিভাইস দিয়ে কিন্তু আরও অনেক খেলা, আরও অনেক পর্নোগ্রাফি, নানা রকমের টিকটক, লাইকি, অনেক কিছু শুনি ঢুকে পড়ছে। এই ভার্চুয়াল জগৎকে আমাদের কি শিশু কিশোরদের অপরাধপ্রবণ হতে বেশি মানে বেশি উৎসাহী করছে কিনা, বা আমাদের বিপদটা আরও বাড়াচ্ছে কিনা, ছোট্ট করে একটু বললে আমরা একটা বিরতিতে যাবো, কারণ আপনাকে ছেড়ে দিতে হবে। জিয়া ভাই, একটু আনমিউট করে নেন। সরি সরি, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আসলে অ্যাবসলিউটলি, কারণ হচ্ছে যে এটা শুধু আমাদের অনুন্নত দেশেরই প্রবলেম না, এই সমস্যাটা কিন্তু সারা বিশ্বে এখন হয়েছে। এবং আমি দুঃখিত যে আমাকে উন্নত দেশের স্ট্যাটিস্টিক্স দিতে হচ্ছে বোঝার জন্য জিনিসটা, যে ইউনাইটেড স্টেটসে এখন এত কিছু, আমরা এই যেই এত প্রোগ্রামের কথা বলছি, কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রের কথা বলছি, আমাদের সোশ্যাল মোবিলাইজেশনের কথা বলছি, তারপরেও কিন্তু ইউনাইটেড স্টেটসে আমি 2014 সালের আপনি 30,000 গ্যাং তাদের কিন্তু এখন আছে। তার মানে হচ্ছে আনফরচুনেটলি দিস ইজ দি রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, এবং এটা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দ্যাট ডাজন্ট মিন যে আমরা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না। এখন আপনি যে ইন্টারনেটের কথা বলেছেন, এটা অনেক তত্ত্ব আছে, যে এই তত্ত্বগুলোর একটা হচ্ছে যে আপনি একটা অবসেসড হয়ে যাওয়া একটা বিষয়ের মধ্যে, এই জগৎটা আমাদের পুরো এই ইয়াং জেনারেশনের মধ্যে, আমাদের ভার্চুয়াল জগতের মধ্যে বন্দী হয়ে যাওয়ার ফলে আপনি একেবারে আপনার কোনো সাইকোলজিস্ট হওয়ার দরকার নেই। আপনি একটা সাধারণ মানুষ হিসেবে, যদি মানুষের সোশ্যাল বিইং, তাই না, মানুষের ইন্টারাকশন হবে, মানুষ সোসাইটির সাথে মিশতে গেলে ল অ্যাবাইডিং সিটিজেন হবে, তার ইন্টারাকশন থাকতে হবে, তার রিক্রিয়েশন থাকতে হবে, সে আড্ডা দিবে, সে ফান করবে। দিস আর ভেরি কমন থিংস। কিন্তু আপনি যদি সারাক্ষণ একটা জিনিসের মধ্যে অবসেসড হয়ে যান, ন্যাচারালি আপনার সাইকোলজিক্যাল যে স্টেটটা, সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এবং এটা আর্লি ফেজে, আমরা যেটা বারবার বলছি, যে আর্লি ফেজে যেটা আবার একটা তত্ত্ব আছে, কালচারাল ল্যাক, সাংস্কৃতিক পশ্চাৎপদিতা। 1922 সালে উইলিয়াম এফ অকবার্ন বলে একজন ভদ্রলোক, তিনি আমেরিকান আর এক সোশিওলজিস্ট, আমি বলছি যে এই সময় 1922 সালে দিয়েছেন। আমরা কিন্তু যখন পড়াশোনা করছি তখন এই তত্ত্বের মাঝে যাই বুঝি না, কিন্তু তখন কিন্তু ওদের যে সমাজটা সামনের দিকে যাচ্ছে, যে এই টেকনোলজি যখন আসে, তখন টেকনোলজির ব্যবহারটা যখন মানুষ করে, সেটা কিভাবে করতে হবে মানুষ জানে না। তার এই জানাটা একটা সময় লাগে, এটাকেই বলছে সাংস্কৃতিক পশ্চাৎপদিতা। টেকনোলজি আসছে, সে ধরছে, কিন্তু এটাকে সমাজের সাথে খাপ খাইয়ে প্রকৃত অর্থে ভালো মতো ব্যবহার করার জন্য একটা দীর্ঘ সময়, যেটা কিনা আলটিমেটলি সমাজ নানাভাবে এটাকে অ্যাডাপ্ট করে ফেলে। এবং তো এখন আমাদের করোনা ধরেন, এটা তো আর আমরা কিছু করতে পারবো না। সারা পৃথিবীতে করোনার কারণে আমাদের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এটা সমস্যা হচ্ছে, কিন্তু আমি করোনাকে আলাদা করে দেখছি না। আমি বলছি যে আমাদের যে এই ট্রান্সফরমেশন, এবং আমাদের যে এই যে সোকল টেকনোলজির আগ্রাসন, আমি বলবো আগ্রাসন এই কারণে বলবো যে এটা আপনি উন্নত বিশ্বে যান, আমি বলছি না দিস ইজ দি অনলি রেমেডি, কিন্তু আপনি কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো এডুকেশন ইনস্টিটিউশন থেকে কোনো নেগেটিভ কোনো সাইটে আপনি ঢুকতে পারবেন না। আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ফিল্টারিং। কিন্তু চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের কিন্তু এই বিআরটিএ তারা কিন্তু এটা শুরু করেছে, এই যে পর্নোগ্রাফির সাইট গুলো, এখন এটা পুরোপুরি কাজে লাগছে না, কিন্তু আলটিমেটলি আপনার এই জায়গায় যেতে হবে। একই সাথে প্যারেন্টিং, পিতামাতা, তাদেরকে এখন যারা মিডল ক্লাসে আছে, আমি তাদের কথা বলছি, যে তারা যেহেতু তাদের হাতে এখন এই চেকারটা রয়েছে, তাদেরও কিন্তু তার ছেলে মেয়েদের দেখাশোনা, যে কি নজরদারিটা আরো অনেক বাড়াতে হবে। জি, নজরদারিটা বাড়াতে হবে। আর একেবারে আমি বলছি, যেটা একেবারে
লোয়ার ক্লাসের বা ওয়ার্কিং ক্লাসের বা মাস সাধারণ মানুষের মধ্যে এটা নেগেটিভ এফেক্টটা পড়েছে, এটা নিয়ে আসলে আপনি দেখবেন যে কত ধরনের প্রোগ্রাম মানে আমেরিকাতে আফটার স্কুল প্রোগ্রাম, স্কুলিং প্রোগ্রাম, কমিউনিটি প্রোগ্রাম। এই যে কমিউনিটি পুলিশিং এর তো শহীদ ভাই উনি মানে আমি বলবো যে উনি একজন এখানকার একটা ফোর রানার, উনি এটা নিয়ে কাজ করেছেন এবং এটা যে কত জরুরি। আমেরিকা, ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া সমস্ত দেশে তারা কমিউনিটির কাছে ফিরে গেছে এই আধুনিক সমাজ ব্যবস্থা থেকে তারা দূর করার জন্য। তো কাজেই প্রো অ্যাক্টিভ পুলিশিং এর কোনো যেমন বিকল্প নাই, তেমনি সমাজের ভেতরের কমিউনিটি অর্গানাইজেশন সবাইকে এগিয়ে আসতে হবে। জি, যেটা শহীদুল্লাহ বলছিলেন যে একটা সম্মিলিত চেষ্টা আসলে লাগবে আমাদের ঠেকানোর জন্য। জিয়া ভাই আপনি চলে যাবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম কিশোর অপরাধ নিয়ে। যদি আমি বারবার বলছি যে কিশোরের শব্দটির সাথে অপরাধ শব্দটি শুনতে খুবই বেমানান লাগে। কিশোররা হবে, কিশোর তরুণরা হবে সমাজের সবচেয়ে উজ্জ্বল অংশ, তারা আমাদের ভবিষ্যৎ। তারা খেলাধুলা করবে, পড়াশোনা করবে, কিন্তু তারা যখন এই মাদক, তারা যখন অপরাধে জড়িয়ে যায় তখন সেটা আমাদের খুবই ব্যথিত করে। এমরানুল হক চৌধুরী, এই বারবার আলোচনায় আসছে যে প্যারেন্টিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমিও বুঝি যে 18 বছরের নিচে যারা, তারা তো বাবা মার কথা অনুযায়ী চলার কথা। কিন্তু বাংলাদেশে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারগুলোর সন্তানরা বেশি অপরাধে জড়ায়। কিন্তু আবার যখন আমরা মানে মাঠের কথা দেখি, তখন দেখি যে কিশোর অপরাধীরা মোটরসাইকেল নিয়ে বা কখনো কখনো গাড়ি নিয়েও যাচ্ছে। সেই মোটরসাইকেলটা নিশ্চয়ই তার পিতামাতা কিনে দিয়েছে, কারণ একটা 16, 17, 18 বছরের ছেলে তো নিজের টাকা মোটরসাইকেল কিনবে না। কেন ওই বয়সে একটা ছেলেকে কিনে দিতে হবে, বা সে মোটরসাইকেল নিয়ে কোথায় যাবে? সেখানে নজরদারিটা একটু কি কম থাকে পিতামাতার? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মূল কথাটা ওখানেই। আমাদের এই কিশোর অপরাধী যাদেরকে বলছি আর কি, তাদের উৎপত্তিটা করতে করতে সে কিশোর হওয়ার আগে শিশু ছিল, শিশু অবস্থায় অনেকে অপরাধী হচ্ছে। মূলত সে ভালো থেকে অপরাধের দিকে জড়াচ্ছে। এটার মূল কারণটা হলো যে আমাদের প্যারেন্টিং যেটা বলছেন, আমি শুধু প্যারেন্টিং বলবো না, পরিবার এবং সমাজ, এই দুটাকে দায়ী করব এদেরকে অপরাধের দিকে ঠেলে যাওয়ার জন্য। পরিবার দায়িত্ব পালন করে নাই, প্যারেন্টস বা অভিভাবক যারা তারা দায়িত্ব পালন করে নাই, করতে পারে নাই, অথবা অতি উৎসাহী হয়েছে। আপনি যে বললেন যে মোটরসাইকেল একটা 17-18 বছর শিশুকে অথবা আপনার ছেলেকে একটা মোটরসাইকেল কিশোরকে দিতে হবে কেন মোটরসাইকেল? এটা অনেক সময় প্যারেন্টসরা অতি উৎসাহী হয়ে দিয়ে দেয়, একটা মোটরসাইকেল তাকে দেই। তারপরে এই মোটরসাইকেল দিয়ে কি সে কোথায় গেল সেটা দেখার তার সময় নাই। ওনারা হয়তো অন্য কাজে ব্যস্ত, তার জীবন নিয়ে, জীবন, অর্থ, সমাজ এবং অর্থ নিয়ে ব্যস্ত। এই জায়গাটা আমরা বলবো যে এখানে পুরোপুরি সে যে অপরাধ দিয়ে গেল, প্রাথমিকভাবে দায়ী কিন্তু পরিবার, এবং এই পরিবার চাইলেই ওখানে কিন্তু তাকে অপরাধ দিকে যাওয়া থেকে বন্ধ করতে পারত। এখানে পরিবার দায়িত্ব পালন করে না, বরং তাকে উস্কে দিয়েছে। যদি বলি যে আপনি এই মোটরসাইকেলটা কিনে দিয়েছেন আপনার, এবং মোটরসাইকেল দিয়ে সে কোথায় যাচ্ছে, এই কিশোরটা কি করছে, অথবা এমনিতে কিশোর কার সাথে তার ফ্রেন্ডশিপ কি, তার পিয়ার গ্রুপ কারা, সে কার সাথে মিশে, তার বন্ধু বান্ধব কারা। স্কুলের বাইরে তো একটা ছোট সমাজ থাকবে। আগে ছিল সমাজে স্কুল থেকে এসে সে খেলার মাঠে যাবে, তার বন্ধু বান্ধব খেলবে, চলে আসবে, এবং চলে আসা, খেলতে যাওয়া, এর মধ্যে প্যারেন্টিং এর একটা কন্ট্রোল ছিল, এক ধরনের নজরদারি ছিল, এবং নজরদারিটা খুব কার্যকর ছিল। সেদিক থেকে আমি বলবো যে প্রত্যেকটা পরিবার যখন এইভাবে ছিল, সমাজটাই শুদ্ধ ছিল। এখন ওই সমাজ কই আসলে? আগে আমরা দেখছি শুধু প্যারেন্টস না, আপনার সমাজের নেতৃবৃন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কিশোর যদি এরকম দুষ্টামি করছে, আমরা যদি 20, 25, 30 বছর আগের কথাই ধরি, তাইলে ওখানে কিন্তু ওই সমাজপতি বা সমাজের ওই নেতা ওই কিশোরকে আপনার বারণ করতে পারতো, পিতাকে লাগতো না। কিন্তু আজকে এই সমাজ কি আছে? এই সমাজ তো নাই আসলে। আমাদের এই সমাজ তো ভেঙে গেছে। বিশেষ করে শহরে যদি একটু ভাঙার কোনো কারণ থাকে, গ্রামে কেন ভাঙবে? গ্রামে তো জিনিসগুলো অসম্ভব ভাবে শক্তিশালী ছিল। আপনার সমাজের অস্তিত্ব, সমাজের যে ব্যাপ্তি, সমাজের আপনার এই যে সামাজিক যে মূল্যবোধের আপনার অবস্থান, এই বিষয়গুলো খুবই প্রকট ছিল। এখন কিন্তু আমাদের সমাজের মধ্যে এক ধরনের আপনার জরাজীর্ণতা ধরেছে। আমি বলবো যে এক ধরনের অপরাধ প্রবণতা ধরেছে। সমাজ কিন্তু নিজেকে ছেড়ে দিয়েছে। সমাজ বলতে ওই সমাজ আর নেই। আমরা সমাজকে দোষী করব, সমাজ কেন ভাঙবো?
এখন যেটা আমার জিয়াবে বলে যাচ্ছিলেন যে পুঁজিবাদী সমাজ কি এটাই করে? আমার মতে না, সব জায়গায় না। আমরা পুঁজিবাদের অনেক দেশ দেখবো আপনার এখনো পর্যন্ত নৈতিকতা নীতির এই বিষয়গুলো কিন্তু আছে, কিন্তু তারপরেও আপনার বিষয়গুলো ঘটতে পারে। কিন্তু প্রাথমিকভাবে পরিবার এবং সমাজকে আমরা দায়ী করব তাদের যে দায়িত্ব থেকে তারা সরে যাওয়ার জন্য। তাদের কাজই হলো আপনার একটা শিশুকে আপনার তার পরবর্তী ধাপের মাধ্যমে এটা জীবন গড়ার পথে নিয়ে যাবে। এখন আপনার ধনী আর গরিব শিশু যেটা বললেন, আপনার গরিব ঘরের শিশু, আপনি যেটা বলছেন এটাই ঠিক। অপরাধী যখন তথাকথিত অপরাধী যারা ধরা পড়ে, তখন দেখা যায় ধনী ঘরের ছেলেরাও এখানে আছে। তাইলে এখানে তো পরিষ্কার যে তাকে অনেক আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল পরিবারকে, আপনার অভিভাবককে। তারা দায়িত্ব নেয় নাই, এবং দায়িত্ব না নিয়ে বরং উস্কানি দিয়েছে তারা অপরাধ দিকে যাওয়ার জন্য। এটাকে গরিবের যে পরিবার, এখানে যদি আপনার তার পরিবার নাও থাকে, কিন্তু ওখানে যদি সমাজটা কার্যকরী থাকে, তাইলে কিন্তু সমাজ তাকে পরিবার, যেটা শহীদুল হক বারবার বলছিলেন যে কমিউনিটি পুলিশিংটা খুব গুরুত্বপূর্ণ এখানে আর কি, সেটা আমাদের কমিউনিটি পুলিশিং যেটা বলছেন শহীদ ভাই, এটা ঠিকই আছে, কিন্তু কমিউনিটি পুলিশিং তো না, এটা আসলে ইনফ্যাক্ট কমিউনিটি রেসপন্সিবিলিটি। যেটা হ্যাঁ সামগ্রিকভাবে এটা হলো কমিউনিটির দায়িত্ব ছিল। এখন অপরাধ যখন বেড়ে গেছে তখন পুলিশিং লাগতেছে, কমিউনিটিকে আর সহযোগীর ভূমিকার থেকে পুলিশিং এর দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু কমিউনিটি তো, সমাজ তো তার জায়গা থেকে সরে গেছে। এখন সমাজের মধ্যে আপনার নিজের মধ্যে অপরাধ প্রবণতা ঢুকে গেছে, অপরাধকে আপনার লালন করছে সমাজ। সেই জন্য সমাজ বিনির্মাণে আমার মনে হয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। জি, এমরাল হক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু জনাব শহীদুল হক, আপনি যে কমিউনিটি পুলিশিং এর ধারণার কথা বলছেন, এটা জিয়া রহমানক বললেন, আমরা সবাই আসলে এটা যে শুধু পরিবার না, সামগ্রিকভাবে সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু আরেকটা জিনিস যদি আমি একটু বলি, আমাদের এখন এই যে শিশুদের সামনে কোনো একটা তো মানে আইডল লাগবে, যেটা জিয়া রহমান শুরুতে বলছিলেন যে যাকে দেখে তারা অনুপ্রাণিত হবে, বা এই মানে যাদের যেই বয়সের কথা বললাম 16, 17, 18, এই বয়সে বাচ্চারা কিছু না কিছু করতে চায়। যখন তার সামনে করার মতো কোনো কিছু থাকবে না, তখন সে অপরাধে জড়াবে। সেই জায়গাটাতে যেমন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আগের মতো এখন আর নেই, সাংস্কৃতিক সংগঠনগুলো নেই, সেই জায়গা থেকে আমাদের আপনার এই কমিউনিটি পুলিশিংয়ের ধারণার সাথে মিলিয়ে আর একটু বড় করে আমাদের সাংস্কৃতিক তৎপরতা বাড়ানো, এভাবে কি শিশুদের ফিরিয়ে রাখা সম্ভব কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি যে এমন লোক চৌধুরী সাহেব যে বললেন, তার সাথে আমি কিছু সাপ্লিমেন্ট করতে চাই। এই যে উনি বললেন সমাজ ভেঙে গেছে, এই যে সমাজ তো পরিবর্তনশীল, সোশ্যাল চেঞ্জ, এটা একটা টার্ম আছে সোসাইটিতে, এবং এই পরিবর্তন আমি রোধ করতে পারবো না। অনেক ফ্যাক্টর কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে সমাজ পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনশীল হয়, এবং আমাদের দেশের সমাজ ব্যবস্থা এখন যেটা হয়েছে, যারা সমাজপতি ছিলেন, সমাজ গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যারা ছোটখাটো ঘটনাগুলি দেখতেন এবং যাদেরকে সবাই শ্রদ্ধা করতেন, ওই শ্রেণীটা ভেঙে গেছে। তার জায়গা দখল করছিল রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতাকর্মী। আপনি একটা ওয়ার্ড লেভেলে একজন যদি রুলিং পার্টির একজন সদস্য থাকে, তার দাপটে ওই এলাকার লোক সব যথেষ্ট থাকে। এবং এমন অবস্থা হয়েছে যে কোনো সমস্যা হোক ওই পলিটিশিয়ানের কাছে যাইতে হবে, ওদেরকে সমাধান করে দিতে হবে। এইগুলি করতে গেলে যে সমাজের যে নিরপেক্ষ একটা চরিত্র থাকার কথা, যে সমাজ শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য, সেটা অনেক ভেঙে গেছে। এবং বাস্তবতা হলো, আমার দেশে আইন আছে 18 বছর কোনো ছেলেকে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এখন আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো, কোচিং পাঠাবো, তার কোথায় আছে না আছে, কোন অবস্থায় এখন আছে, এটা তো আমার জানার দরকার। যার কারণে গার্ডিয়ানে করে কি, একটা ফোন নিজের নামে রেজিস্ট্রি করে ছেলেকে দেয়। ঠিক আছে, ছেলেকে দিল একটা সুন্দর অ্যানালগ ফোন, দিলে আপত্তি নেই। যখন আমার আপনার স্মার্টফোন আসলো, এখন তার সহপাঠীরা অনেকে যারা বাবা মা পয়সা আছে, তারা স্মার্টফোন ব্যবহার করে। আমার ছেলে যদি আমি স্মার্টফোন না দিই, যে এটা দেওয়া যাবে না, তাহলে তার মনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, সেটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। আবেগপ্রবণ, সে দেখবেন যে অন্যরকম দুর্ঘটনা ঘটাই দিবে। এখন সার্বিকভাবে যদি সবাই আইন কানুন মেনে চলি, সবাই যদি না, আমার পয়সা আছে, আমি ধনী লোক, আমার ছেলেকে আমি স্মার্টফোন দিব না। আর স্মার্টফোন দিবেন, এখন তো শিক্ষা লেখাপড়া করার জন্য স্মার্টফোন লাগে, ঠিক আছে, যখন লেখাপড়া করো, যতক্ষণ ক্লাস করো, ততক্ষণ তুমি স্মার্টফোন ব্যবহার করো, এরপরে জমা দাও, রাত্রিবেলা তুমি পড়াশোনা করে ঘুমাই যাও। কিন্তু এটা আমি করলাম, আপনি করবেন না, তাহলে তো এটা
হোমোজেনাস থাকবে, যে ব্যবস্থা সেটা থাকে না, যার কারণে ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা কিন্তু অত্যন্ত কঠিন। আপনি ইচ্ছে করলে অনেক ছেলে মেয়ে গার্ডিয়ানকে কন্ট্রোল করতে পারে না। এটা একটা সমাজের একটা ভাইসেস হয়ে দাঁড়াইছে। আর এখন আপনি যেটা বললেন সাংস্কৃতিক বিপ্লব, কমিউনিটি পুলিশের মাধ্যমে আমি বাস্তব অভিজ্ঞতা বলি। আমি 2007-এ ডিআইজি রাজশাহী ছিলাম, তখন 16টা জেলা ছিল। তখন আমি কমিউনিটি পুলিশ যখন শুরু করলাম, তখন তো সেনা সমর্থিত ক্যাটার গভর্নমেন্ট, পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো কিছু নাই। আমরা কিন্তু এই যে সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে কমিউনিটি পুলিশকে পাবলিকের কাছে কিন্তু আমরা পপুলার করেছি। এবং অনেক তারাই অনেক গম্ভীরা, গম্ভীরা নানা রকম গান, নাটক, নাটিকা এগুলি তারা করছে, করে সামাজিক একটা সাংস্কৃতিক আন্দোলনের রূপ নিয়েছে। এবং ইয়াং ছেলেপেলে এরা আসতো, এরা অ্যাওয়ারনেস করতো, এরা গান গাইতো, এরা কবিতা লিখতো, এরা পুলিশকে নিয়ে গান লিখছে, এরা নানা রকমই করছে। এটা কিন্তু করা সম্ভব। কাজেই এদেরকে ধরে রাখা, যে কমিউনিটি পুলিশিং মানে পুলিশ তো একটা অথরিটি, এই অথরিটির সাথে যদি জনগণের শক্তি এক হয় তাহলে অনেক কিছু করা যায়। সেই অথরিটি এবং আইনের অথরিটি, পুলিশ তো একটা ল এনফোর্সিং অথরিটি, এর সাথে জনগণ, বিশেষ করে যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ, যারা কমিউনিটি লিডার, বিভিন্ন প্রফেশনাল লিডার, স্কুল কলেজের টিচার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকলে মিলে যে কমিটিগুলি করা হয়, এর যদি এক হয় তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। জি, জনাব শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব, বিরতির পর আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আসলে অনুষ্ঠান শেষ হয়েই গেছে। অ্যাডভোকেট অমিত দাশগুপ্তের কাছে ছোট্ট করে 1 মিনিটের মধ্যে জানতে চাই যে সব আইন কানুন অনেক কিছু শুনলাম আমরা, সব কিছুর পরে আপনি যদি আপনার ঠিক স্পেসিফিক কোনো পরামর্শ, যে কীভাবে আমরা কারণ একবার যদি অপরাধে জড়িয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা কঠিন, কীভাবে না জড়ানো যায় সেই জায়গায় যদি ছোট্ট করে একদম 1 মিনিট, সময় আসলে ফুরিয়ে গেছে। অমিত দাশগুপ্ত। উনি আপনাকে শুনতে পায় না। আমি দুঃখিত, আমি শুনতে পাইনি আপনার প্রশ্নটি, যদি আবার একটু। আমি আসলে বলছিলাম যে আপনাদের আইন কানুন অনেক নিয়ে অনেক কথা বললাম, তো আমরা আসলে শিশুরা যাতে অপরাধে জড়াতে না পারে, জড়িয়ে গেলে তো ফিরিয়ে আনা অনেক কঠিন, জড়াতে যাতে না পারে, সেক্ষেত্রে আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকলে বলতে পারেন। আমাদের সময় নেই প্রায়, অল্প করে যদি ছোট্ট করে কোনো স্পেসিফিক কিছু থাকলে বলেন, যদি অনুষ্ঠান শেষ করব। এটি আমাদের আসলে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের পরিবারের। পরিবার যদি শিশুকে সেভাবে গড়ে তুলতে পারে, সামাজিকীকরণ যদি তার যথাযথভাবে হয়, এবং তারপরে তার শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে সমাজ, এবং পরবর্তীতে রাষ্ট্র, সবারই কিন্তু অবদান আছে। এই অবদানটি আসলে চেইন ওয়াইজ, প্রথমে পরিবার, তারপরে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। সুতরাং আমরা যদি যার যার জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের দায়িত্ব বোধ নিয়ে কাজ করতে পারি আমাদের শিশুদের প্রতি, নিঃসন্দেহে এই শিশুরা কোনো অপরাধের সাথে জড়িত হবে না, তারাই একদিন রাষ্ট্রের সম্পদ হবে, ভবিষ্যৎ হবে, জাতির নেতৃত্ব দিবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এই কিশোরের শব্দে অপরাধ শব্দটি যুক্ত করতে চাই না। আমরা চাই যে আমাদের শিশু কিশোররা আমাদের সম্পদ হবে, আমাদের ভবিষ্যৎ গড়ে দিবে তারা। ফলে আমাদের সবার একদম অমিত দাশগুপ্ত যেটা বললেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, রাষ্ট্রকে, সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, যাতে আমার চোখের সামনে আমার শিশু, আমার কিশোর, আমার বন্ধু, আমার ছোট ভাই যেন বিপথে যেতে না পারে। আপনারা ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন।